নমস্কার। মানব ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা থাকে যা হৃদয়ের পাতায় লেখা থাকে, যা কখনো ভোলার নয়। পরাধীন ভারতবর্ষকে, ভারত মাতাকে মুক্তির জন্য যারা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতা এনে দিয়েছিল, তারা অন্য কেউ নয়, ভারতের বীর বিপ্লবীরা। স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। আজকের এই এপিসোডে আপনাদের শোনাবো স্বাধীন ভারতবর্ষের 10 জন প্রধানমন্ত্রীর কিভাবে মৃত্যু হয়েছিল, না তাদের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ লুকিয়েছিল। ভারতবর্ষের এই 10 জন প্রধানমন্ত্রীর মৃত্যু কিন্তু ভারতবর্ষের ইতিহাস বারবার বদলে দিয়েছে। চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, যিনি আধুনিক ভারতের স্থপতি হিসেবে পরিচিত। প্রায় 17 বছর ধরে তিনি এই দেশকে নেতৃত্ব দিয়েছেন, এক নবীন জাতির স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন। তার জীবনের শেষ কয়েক বছর স্বাস্থ্য ভালো যাচ্ছিল না। 1963 সালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং কাশ্মীরে গিয়ে চিকিৎসা করান। 1968 সালের মে মাসে তিনি তার শরীরকে উপেক্ষা করে উড়িষ্যায় এক জনসভায় যোগ দেন। ফিরে আসার পর তার স্বাস্থ্যের অবনতি আরও বাড়ে। 27শে মে 1968 সালের সকালে, যখন তার পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন, তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু ছিল এক যুগের সমাপ্তি। ভারত তার মৃত্যুতে এতটাই শোকাগ্রস্ত হয়েছিল যে দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার দেহাবশেষ দিল্লিতে যমুনা নদীর তীরে সমাহিত করা হয়, যা আজ শান্তি ভবন নামে পরিচিত। এরপর লাল বাহাদুর শাস্ত্রী। নেহেরুর আকস্মিক মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী হন লাল বাহাদুর শাস্ত্রী। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে তার বলিষ্ঠ নেতৃত্ব আজও স্মরণীয়। যুদ্ধ শেষে শান্তি আলোচনার জন্য তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তাশখণ্ডে যান। তাশখণ্ড চুক্তিতে সই করার পর তিনি 11 জানুয়ারি 1966 সালের সকালে রহস্যজনকভাবে মারা যান। সরকারিভাবে বলা হয় তার মৃত্যু হৃদরোগে হয়েছে, কিন্তু তার পরিবার, বিশেষ করে তার স্ত্রী ললিতা শাস্ত্রী, এই ব্যাখ্যা মেনে নিতে রাজি ছিলেন না। তারা দাবি করেছিলেন তার শরীরে বিষের দাগ ছিল এবং তার ব্যক্তিগত চিকিৎসকও তার মৃত্যু নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেন। মৃত্যুর পর তার মৃতদেহ ময়নাতদন্ত করা হয়নি, যা এই রহস্যকে আজও ঘনীভূত করে। তার মৃত্যুর সঠিক কারণ আজও অজানা এবং এ নিয়ে নানা ষড়যন্ত্র ও তত্ত্ব প্রচলিত আছে। তার দেহ ভারতে ফিরিয়ে আনা হয় এবং তার সম্মানে একটি সমাধিও তৈরি করা হয়, যা বিজয়াঘাট নামে পরিচিত। এরপর ইন্দিরা গান্ধী। ভারতের একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন একজন লৌহ মানবী। তার শাসনামল ছিল নানা রাজনৈতিক উত্থান এবং পতনে ভরা। 1984 সালের 31শে অক্টোবর সকাল 9:29 তিনি তার নিজের বাসভবনে বাগানে হাঁটার সময় তার 2 জন শিখ দেহরক্ষীর হাতে নিহত হন। শিখদের পবিত্র স্থান অমৃতসরের স্বর্ণ মন্দিরে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন ব্লু স্টারের প্রতিশোধ নিতেই তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। মোট 33টি গুলি করা হয়েছিল, যার মধ্যে 30টি তার শরীর ভেদ করে গিয়েছিল। এই হত্যাকাণ্ড শুধু একটি রাজনৈতিক নেতার জীবনাবসান ছিল না, বরং তা ভারতে এক গভীর রাজনৈতিক সংকটের জন্ম দেয় এবং এর ফলস্বরূপ দেশ জুড়ে ভয়াবহ শিখ বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। তার মৃত্যু ছিল রাজনৈতিক হিংসার এক চরম উদাহরণ। এরপর মোরারজি দেশাই। 1977 সাল থেকে 1979 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। তিনি একজন অত্যন্ত নীতিবান এবং দৃঢ়চেতা নেতা হিসাবে পরিচিত ছিলেন। তিনি একজন গান্ধী অনুসারী ছিলেন এবং স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলতেন। তিনি প্রায় 100 বছর বয়সে মারা যান। 1995 সালের 10 এপ্রিল বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু ছিল দীর্ঘ রাজনৈতিক জীবনের এক শান্তিপূর্ণ সমাপ্তি। এরপর রাজীব গান্ধী। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তার ছেলে রাজীব গান্ধী ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হন। তিনি প্রযুক্তিগত উন্নয়ন এবং 21 শতকের ভারতের স্বপ্ন দেখতেন। 1991 সালের 21শে মে তামিলনাড়ুর শ্রী পেরুম্বুদুরে একটি নির্বাচনী প্রচারে অংশ নিতে গিয়ে তিনি এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন LTTE এর এক নারী সদস্য তাকে ফুলের মালা পরাতে তার কাছে এসেছিল এবং এই ফুলের মালায় বোমা ছিল, যা ফেটে গিয়ে রাজীব গান্ধীর মৃত্যু হয়। রাজীব গান্ধী এবং আরো 14 জন এই হামলায় নিহত হন। এই মর্মান্তিক মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের শেষ ছিল না, বরং তা
ভারতের রাজনীতিতে এক নতুন অধ্যায় নিয়ে আসে। পিভি নরসিংহ রাও। পিভি নরসিংহ রাও 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন। তার শাসনামলে ভারতে অর্থনীতি সংস্কারের এক নতুন যুগ শুরু হয়, যা দেশকে বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত করে। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। 1904 সালের 9 ডিসেম্বর তিনি দিল্লির এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ইন্দ্রকুমার গুজরাল। ইন্দ্রকুমার গুজরাল একজন কূটনীতিক এবং বিশিষ্ট নেতা হিসেবে পরিচিত ছিলেন। 1997 থেকে 1998 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করেন। জীবনের শেষ বছরগুলোতে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 2013 সালের 23 নভেম্বর তিনি বার্ধক্যজনিত কারণে এবং বুকের সংক্রমণ থেকে সৃষ্ট জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর চন্দ্রশেখর রাও। 1990 সালে ভারতের প্রধানমন্ত্রী হন চন্দ্রশেখর রাও। তিনি তার দৃঢ় রাজনৈতিক অবস্থানের জন্য পরিচিত ছিলেন। জীবনের শেষ বছরগুলোতে তিনি অসুস্থ ছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। 2007 সালের 4 জুলাই তিনি দিল্লির একটি হাসপাতালে ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর বিশ্বনাথ প্রতাপ সিং। বিশ্বনাথ প্রতাপ সিং 1989 থেকে 1990 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মান্ডুলা কমিশনের রিপোর্ট বাস্তবায়নের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে কিডনি এবং ক্যান্সারে ভুগছিলেন। 2008 সালের 27 নভেম্বর তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু তার জীবনের শেষ কয়েক বছর ধরে চলা শারীরিক লড়াইয়ের এক সমাপ্তি ছিল। এরপর অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী একজন রাজনীতিবিদ, একজন রাষ্ট্রনেতা ও একজন কবি ছিলেন। অটল বিহারী বাজপেয়ী 3 বার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার রাজনৈতিক জীবন যেমন বর্ণিল ছিল, তেমনি তার জীবন ছিল নীরব ও শান্ত। জীবনের শেষ দশকে তিনি নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন। 2018 সালের 16 আগস্ট তিনি দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু ছিল এক শান্তিপূর্ণ বিদায়, যা তার কাব্যিক এবং রাজনৈতিক জীবনের এক মহাসমাপ্তি। ভারতবর্ষের এই 10 জন প্রধানমন্ত্রীর মৃত্যু হলেও ভারতবর্ষের ইতিহাসের পাতায় তারা আজও কিন্তু চিরস্মরণীয় হয়ে আছে। তারা মরে গিয়েও কিন্তু বেঁচে রয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হৃদয়ে। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। সকলকে যাওয়ার আগে নমস্কার, ধন্যবাদ।